আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসলে আমাদের দেশে কি পরিমাণ রাজনীতি, অতি রাজনীতি হয় সেটার একটা প্রমাণ ছোট্ট করে দেখাবো। আগে প্রথমে আজকে ডিবিসি নিউজের একটা এক্সক্লুসিভ ভিডিও সারা দেশে বেশ ভাইরাল হয়েছে, সেটা আমি একটু বলি। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর নিয়ে আমার কেন জানি মনে হয়েছে এটা শুধু আমরা যে অতি রাজনীতি করি, আমাদের দেশটা যে কি পরিমাণ রাজনীতির নোংরা রাজনীতি করে সেটার একটা প্রমাণ। আমি প্রথমত ডিবিসি নিউজের আজকের একটা নিউজ আপনাদের সামনে আহ, আপনি কন্টেন্টটা দেখাতে চাই। সবাই মিলে বন্দর অচল করে দেব। কথাগুলো চট্টগ্রাম বন্দর নিয়ে হোয়াটসঅ্যাপের একটি গোপন গ্রুপের আলাপচারিতার চ্যাট তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা। এরপর শুরু হয় তোলপাড়। বলা হয় চ্যাটগুলো ছিল বন্দর কন্টেইনার হ্যান্ডেলিং এ প্রভাবশালী অপারেটর এবং একজন স্থানীয় রাজনৈতিক নেতার। এমন একটি ভিডিও ক্লিপস এসেছে হোয়াটসঅ্যাপের একটি গোপন গ্রুপের আলাপচারিতার চ্যাট তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা। এরপর শুরু হয় তোলপাড়। বলা হয় চ্যাটগুলো ছিল বন্দর কন্টেইনার হ্যান্ডেলিং এ প্রভাবশালী অপারেটর এবং একজন স্থানীয় রাজনৈতিক নেতার। এমন একটি ভিডিও ক্লিপস এসেছে ডিবিসি নিউজের হাতে। আরো জানাচ্ছেন মাসুদুল হক। গেল 14 মে চট্টগ্রাম বন্দরের এক সভায় অংশ নেন নৌ পরিবহন উপদেষ্টা। কথা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি গোপন কথোপকথন নিয়ে। সেখানে তিনি কথোপকথনগুলো উপস্থিত সবাইকে পড়ে শোনান। বন্দর রক্ষা আন্দোলন নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিএনপি নেতা নাজিম ও সাইফ পাওয়ার টেকের মালিক তরফদার রুহুল আমিন সহ স্থানীয় নাসিরের নাম বলতে শোনা যায়। আমি সবাইকে বলে দিচ্ছি, সবাই করার জন্য প্রস্তুত আছে। কথোপকথনে নাজিম সবাইকে নিয়ে রাতেই জরুরি মিটিং করতে নাসিরকে নির্দেশ দেন। অন্যদিকে রুহুল আমিন তরফদার বলেন, সবাইকে বোঝাতে হবে বিদেশি কোম্পানি এলে চাকরি চলে যাবে, তাই বন্দর অচল করে দিতে হবে। ইউসুফ বলল, নাসির তুমি আজকে দলের সবাইকে নিয়ে মিটিং করো, আর জানাবে আমাদের সময় থাকলে আমিও আসবো। যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জনাব উপদেষ্টা সাহেব শাকত সাহেব সরাসরি বন্দরের স্টাফদের সাথে একটি অফিসিয়াল বৈঠকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস করেন। এখন কথা হচ্ছে, আমাদের বর্তমান সরকার, ইউনূস সরকার, যে এনসিটির হ্যান্ডলিং বিষয়টি যেটা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়া হবে বলা হচ্ছে, এবং দেওয়া হয়েছে অলরেডি তাদের সাথে একটা চুক্তি হয়ে গেছে। তো এই বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ এখন সোচ্চারের মধ্যে বিএনপি আছে, জামাত ইসলাম আছে, এবং হালে বেশ কিছু ছোটোখাটো দলের নেতারাও এখানে জড়িত হয়েছেন। প্রশ্ন হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে তারা বলছেন অনেকেই, সাইফ পাওয়ার টেক স্বাভাবিকভাবে তার বিশাল একটা ব্যবসা, সে ব্যবসাটা চলে যাবে, সে কারণে সে খেলতেই পারে, সে অনেক চেষ্টা করতেই পারে। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের দেশপ্রেম নিয়ে আমি একটু এত বেশি সন্দিহান, যে কারণে আমি বলছি যে আমাদের দেশে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাকিস্তানপন্থী আর একটা হচ্ছে ভারতপন্থী। কেউ বাংলাদেশটাকে পাকিস্তানে দিয়ে দিতে চায়, আবার কেউ ভারতে দিয়ে দিতে চায়। আমাদের এই ভারত আর পাকিস্তানপন্থী মানুষগুলোর কারণে আমাদের দেশে আর দুর্নীতিবাজদের কারণে কখনোই আমাদের দেশে গণতন্ত্র নিরাপদ না, আমাদের কোনো রাষ্ট্রীয় স্থাপনাও নিরাপদ না। এই কারণেই বলছি, আজকে যেই সুরে বাংলাদেশের রাজনীতিবিদরা কথা বলছেন, ঠিক এই কথাগুলো তো ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্যে আওয়ামী লীগ করেছিল। এটা শেখ হাসিনার সরকারের আমলেই এই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্যে নানান ধরনের কার্যক্রম শুরু হয়েছিল প্রায় 2021 সাল থেকে। আমার তথ্যের দরকার নেই, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি একটু গুগলকে বলেন যে আরব আমিরাতকে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং করার জন্যে দেওয়া হচ্ছে।
শুধু এতটুকু লিখে আপনি গুগল করেন, গুগলে দেখতে পারবেন অনেকগুলো নিউজ আপনার সামনে আসবে। এবং তৎকালীন মানে গত সরকারের নৌ পরিবহন মন্ত্রী কতটা বৈঠক করেছেন, কত বড় বড় ব্যানার হেডলাইনে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দর দেওয়া হবে এবং আন্তর্জাতিক একটা বিডারদেরকে এখানে আমন্ত্রণ জানানো হবে, এমনও বলা হয়েছে তৎকালীন সরকারের আমলে। বিয়ার্ড একটা সৌদি আরবকে দেওয়া হবে আর একটা দুবাইকে দেওয়া হবে, দুবাই ভিত্তিক আরব আমিরাতকে দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে, এখন এই স্বার্থের বেলায় এখন দেখি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অনেক আর ছোট ছোট অনেকগুলো দল সবাই তো এক হয়ে গেছেন, সবাই তো এক হয়ে গেছেন। তো আমি সে কারণে বলছি ভাই, বাংলাদেশে গণতন্ত্র ব্যর্থ হয়ে গেছে। আমি আমার বক্তব্যের সত্যতার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দর নিয়ে একটি নিউজ করা হয়েছিল ডেইলি স্টারে। ডেইলি স্টার নিউজ করেছিল বাংলায় এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগের সিদ্ধান্ত। এই নিউজটি করা হয়েছিল শুক্রবার মার্চ 2023 সালে এই নিউজটি করা হয়েছিল। এবং যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপারেটর নিয়োগের জন্য, সেখানে বলা হয়েছিল, আমি একটু পড়ে শোনাতে চাই। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সরকার আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দিতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চট্টগ্রাম বন্দরের এই বিষয়ে একটি প্রকল্প প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক মানের বেসরকারি অপারেটর নিয়োগ প্রকল্পটি প্রকিউরমেন্ট গাইডলাইন্স অর পিপিপি প্রজেক্ট 2018 অনুযায়ী পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বা পিপিপির ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে। অবশ্য এনসিটি পরিচালনার বিষয়ে সরকারের সঙ্গে বেশ কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী কোম্পানি ডিপি ওয়ার্ল্ড আলোচনা চালিয়ে আসছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন। 2007 সালে 566 কোটি টাকা খরচ করে 5টি জেটি সম্বলিত এই টার্মিনালটি নির্মাণের পর অপারেটর নিয়োগের জটিলতায় 8 বছর এটি পুরোপুরি চালু করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। মাইন্ডেড। নির্মাণের পর অবশ্য এর 2টি জেটিতে দেশীয় বেসরকারি সংস্থা সাই পাওয়ারটেককে সরাসরি নিয়োগ দিয়ে অ্যাডহক ভিত্তিতে 2015 সাল পর্যন্ত পরিচালনা করা হয়। পরে 2015 সালের মাঝামাঝি টেন্ডারের মাধ্যমে এনসিটির 4টি জেটি পরিচালনার দায়িত্ব পায় সাই পাওয়ারটেক ও তার সহযোগী প্রতিষ্ঠান। কিন্তু সরকার এখন পিপিপির মাধ্যমে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দিয়ে টার্মিনালটি পরিচালনা করতে চায়। দুবাইয়ে ডিপি ওয়ার্ল্ড প্রায় 3 বছর আগে 2020 সালে বাংলাদেশে বন্দর পরিচালনা, ব্যবস্থাপনা, কন্টেইনার টার্মিনাল পরিচালনা সহ কয়েকটি খাতে $1 বিলিয়ন বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছিল। আমি আর পড়তে চাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে, আমাদের দেশে কেউ কারো এই বিষয়টি যে বর্তমান সরকারের কেউ কিন্তু এই কথাটা বলেনি, এই কথাটাকে আমরা এখনো পর্যন্ত শুনিনি যে এই দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে তো আমরা দিচ্ছি না, এটা শেখ হাসিনা সরকার দিয়ে গেছিল, এই শেখ হাসিনা সরকারের সমস্ত কিছু সূচনা করেছিল, এই কথাও কিন্তু কেউ বলে না। আমাদের দেশে আমরা কোন জায়গায় গিয়ে নৈতিকতার ন্যূনতম কিছু পাবো সেটা আমি বিশ্বাস করি না। এখন টোটালি বিশ্বাস করার মতো আমাদের কোনো কিছুই নেই। এই কথাগুলো তো আমি নিজের থেকে বলিনি, এগুলো তো আমাদের গুগল করলে এখন সবাই পাবে। তাহলে শেখ হাসিনা সরকারের করা ডিপি ওয়ার্ল্ডের সাথে যে কাজকর্ম করার যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G ভিত্তিতে আরব আমিরাত সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি
বাংলাদেশ সরকারের একটা দৃশ্যমান চুক্তির কারণে আমাদের কিন্তু এটা শুরু হয়েছিল। এই কথাটা কেউ বলে না, কেউ বলে না। এখন পুরো মানে বলা হচ্ছে এটা অনেকটা এই ইউনূস সরকার চাচ্ছে ওনাদের এটা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের, কিন্তু ক্রেডিটটা আপনাদের খুঁজে তো লাভ নেই, আমরা তো জানি। এখন কথা হচ্ছে এর সাথে আবার ইউনূস সরকারকে এই সমস্ত এগুলো যেন আগাতে না দেয়, মানে ইউনূস সরকার যেন এগুলো নিয়ে আগাতে না পারে, সেজন্য কিন্তু বিএনপির অনেক সিনিয়র নেতা কিন্তু এখন মুখ খুলছে, জামাতের সিনিয়র নেতারা মুখ খুলছে। তারা বলছে এটা হবে না, এটা দেওয়া যাবে না। আবার এই উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাত সাহেব উনি যা বললেন, এখন বলেন তাহলে বন্দর কি আসলে অস্থিতিশীল করার জন্যে আমরা মাফিয়াদের হাতে চলে যাব? আমরা কি এইভাবেই রাজনীতি করে যাব? এই দেশটা কি এইভাবেই রাজনীতি করবে? আমাদের রাজনীতি কি এইখানে বন্দী হয়ে যাবে? টাকার কাছে কতটুকু অসহায় মানুষ, আমাদের রাজনীতি এটা হচ্ছে বড় প্রমাণ। জানি না ভবিষ্যৎ কি হচ্ছে, কিন্তু ডিপি ওয়ার্ল্ডের সাথে আমরা যদি এই চুক্তি না করি, সেক্ষেত্রে আমাদের মনেও রাখতে হবে আমার প্রায় 10 লাখ প্লাস মাইনাস লোক কিন্তু আমার আরব আমিরাতে কাজ করে। অতএব আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে অনেক হিসাব করে নিতে হবে। এই জন্যে আমার সবসময় একটা ধারণা হয়ে গেছে যে আমাদের দেশে গত 54 বছরে, স্বাধীনতার 54 বছরে আমাদের গণতান্ত্রিক পন্থায় আগায়নি। আমরা রীতিমতো অনেক পিছিয়ে গিয়েছি। এই আরব আমিরাত কিন্তু আমাদের সাথে 1971 সালে স্বাধীন হয়েছিল, তারাও কিন্তু স্বাধীন হয়েছিল, আর আমরা 1971 সালে স্বাধীন হয়েছি। আর আমরা আজকে কোথায়, তারা কোথায়? সে কারণেই বলছি আমাদের দেশ পাকিস্তানে যাওয়ার দরকার নেই, ভারতেও যাওয়ার দরকার নেই। আমাদেরকে এখন পারলে হাতে পায়ে ধরে আরব আমিরাত কিংবা সৌদি আরবকে দিয়ে দেওয়া উচিত। কারণ এখানে অনেকেই, আমি সেদিন একটা বলার পরে অনেকেই বলেছেন যে এটা কি একটা হাস্যকর কথা, ভাই আপনার ধারণা নাই। আমেরিকায় একটা অঙ্গরাজ্য থেকে আরেকটা অঙ্গরাজ্যে যেতে প্লেনে করে 8 ঘন্টার উপর সময় লাগে, জানেন? আর আরব আমিরাত কিংবা সৌদি আরব আমাদের জন্য এখন 5-6 ঘন্টার বিষয়। অতএব আমাদের ব্যর্থ গণতন্ত্র আর নতুন করে স্বপ্ন দেখাতে পারবে না এই তথাকথিত নেতাদের হাত দিয়ে। এটা আমি বিশ্বাস করি। কে কিভাবে বিশ্বাস করেন আমি জানি না, কারো বিশ্বাস ভঙ্গ করতেও চাচ্ছি না। বাট আমি আপনার বিশ্বাসের ভিতর একটি প্রশ্ন রেখে যাই, আমাদের এই ব্যর্থ গণতন্ত্র কখনো আমাদের দেশের জন্য আর মানে সুসময় বয়ে আনবে বলে আমার মনে হচ্ছে না। এই গণতান্ত্রিক নেতাগুলো কোনো অবস্থায় টাকার কাছে অসহায় না হয়ে পারবে না। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।